আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নবদান বই, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 4। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 3 ঘরা নবদান বই। তো চলো শুরু করি। তাহলে 3 ঘরের নবদান বই করার জন্য প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। তাহলে দেখো, বলা আছে সেলিনা ট্রেডার্সের 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চ 1 নগদ উদ্ধৃত 18,000, ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা। মার্চ 3 ব্যাংকে জমাদান 5,000 টাকা। মার্চ 6 সায়েমের কাছ থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। মার্চ 10 সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান ও বার্তা প্রাপ্তি 100 টাকা। মার্চ 14 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। মার্চ 16 পণ্য বিক্রয় 12,000 টাকা। মার্চ 18 8,000 টাকা মূল্যের পণ্য 5% বার্তায় ক্রয়। মার্চ 20 প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। মার্চ 24 500 টাকা বার্তা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকার চেক প্রাপ্তি। মার্চ 30 ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। এই ছিল হচ্ছে আমার উদ্দীপক, এবং এই যতগুলো হচ্ছে এন্ট্রি আছে, যে লেনদেনগুলো আছে, এগুলোর ওপরে এখন হচ্ছে আমরা 3 ঘর নবদান বই প্রস্তুত করব। তো শিক্ষার্থীরা, তোমরা আমার আগের পর্বগুলো যদি দেখে থাকো তখন দেখেছো যে 1 ঘর নবদান বই আর 2 ঘর নবদান বই যখন আমরা করেছিলাম, 1 ঘরের নবদান বইয়ের টাকার ঘর ছিল একটা, 2 ঘরের নবদান বইয়ের টাকার ঘর ছিল দুইটা, যেটা ছিল নগদ আর ব্যাংকের টাকার ঘর। এবং আজকে যেহেতু আমরা 3 ঘর নবদান বই করব, তাহলে আজকে আমাদের টাকার ঘর থাকবে হচ্ছে তিনটা। একটা হচ্ছে নগদ, আরেকটা হচ্ছে ব্যাংক, এবং আরেকটা হচ্ছে বার্তার টাকার ঘর। ঠিক আছে, এই তিনটা নিয়েও হচ্ছে আমরা 3 ঘর নবদান বই প্রস্তুত করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা আগে ছকটা এঁকে নেই, এরপরে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে এই দেখো, আমরা হচ্ছে 3 ঘরা নবদান বইয়ের ছকটা এঁকেছি। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার হচ্ছে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে 2 ঘরের নগদের বইয়ে ছিল হচ্ছে নগদ টাকা আর ব্যাংক টাকা, আর এবারে একটা এক্সট্রা বার্তার টাকা যোগ হয়েছে। এই পাশে হচ্ছে প্রদত্ত বার্তা, যেটা আমার জন্য খরচ, আর এই পাশে হচ্ছে প্রাপ্ত বার্তা, যেটা আমার জন্য আয়। আর উপরে যেহেতু প্রতিষ্ঠানের নাম সেলিনা ট্রেডার্স, তাহলে আমরা উপরে লিখে নিছি হচ্ছে সেলিনা ট্রেডার্স এর 3 ঘরা নবদান বই, আর এই পাশে হচ্ছে ক্রেডিট পাস। তাহলে এবার দেখো, আমরা এবার করি মার্চের 1 তারিখ নগদ উদ্ধৃত 18,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা। তোমরা গত পর্বে দেখেছো যে নগদ উদ্ধৃত ছিল এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত ছিল, যখন আমরা ব্যালেন্স বিডি নামে দুইটাই আমরা নগদের ঘরে লিখেছি, ব্যাংকের ঘরে লিখেছি। কিন্তু এবার দেখো বলছে নগদ উদ্ধৃত 8,000 টাকা, যেটা যাবে হচ্ছে আমাদের প্রাপ্তিতে নগদের ঘরে। কিন্তু আরেকটা বলা আছে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, যেটা আমাদের জন্য দায়। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংক জমার অতিরিক্ত টাকা নেওয়া। তাহলে দেখো, ব্যাংক জমাতিরিক্ত যেহেতু আমাদের জন্য দায়, তার মানে এটা যাবে হচ্ছে ক্রেডিট পাশে। তাহলে আমরা এখন লিখব 2000, প্রথমে আমরা সালটা লিখি 2017 সাল। 2017 সাল। এবার দেখো, তাহলে নগদ উদ্ধৃত যেটা আমাদের ডেবিট পাশে যাবে, তাহলে আমরা এখন লিখি মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি এটা যাবে হচ্ছে নগদের ঘরে, এটা যাবে হচ্ছে নগদের ঘরে 18,000 টাকা। আর আবারও আরেকটা ব্যালেন্স বিডি আসবে, এইবার হচ্ছে আমাদের ক্রেডিট পাশেও ব্যালেন্স বিডি আসবে, যেহেতু ব্যাংক জমাতিরিক্ত দায়। তাহলে আমরা লিখি মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি 3,000 টাকা, যেটা হবে ব্যাংকের ঘরে। ঠিক
ঠিক আছে, তাহলে দুই পাশে ব্যালেন্স বিডি হতে পারে, সমস্যা নাই। যদি ডেবিট বলা থাকতো তাহলে আমরা ডেবিটের ঘরেই লিখতাম, কিন্তু যেহেতু ব্যাংক জমাতে লিখতে এটা আমাদের জন্য দায় বুঝেছে, তাই এটা আমরা কি করব, ক্রেডিটের দিকে ব্যালেন্স বিডি নামে লিখব। এরপরে দেখো বলছে যে মার্চের 3 তারিখ ব্যাংকে জমা দান 5,000 টাকা। আমি তোমাদেরকে গত পর্বে বলেছিলাম যে কন্ট্রা এন্ট্রি দুইটাই হয়, একটা হচ্ছে ব্যাংকে জমা দান, আরেকটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন। তাহলে এই দুইটাই হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি হয়। তাহলে এখানে বলা আছে হচ্ছে ব্যাংকে জমা দান, তাহলে ব্যাংকে জমা দিলে এটার জাবেদা কি হয়? ব্যাংকে জমা দিলে এটার জাবেদা হয় হলো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা যেহেতু আমাদের জাবেদা, তাহলে কন্ট্রাক্টের নিয়ম কি, যে আমাদের টাকাটা হবে একই ঘরে, কিন্তু যখন আমরা বিবরণের হিসাবটা লিখবো সেটা বিপরীত নামটা হবে। আচ্ছা আমরা একটু লিখে ফেলি, তাহলে মার্চের 3 তারিখ, তাহলে মার্চের 3 তারিখ যেহেতু কন্ট্রাক্টের দুই দিকেই যায়, তার মানে আমরা মার্চের 3 তারিখ দুই দিকেই দিলাম। এবার আমরা যেটা করব, ব্যাংক হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে, এবার তো আমরা ডেবিট পাশে লিখবো তাই না? তাহলে ডেবিট পাশে যেহেতু লিখবো, ব্যাংক ডেবিট হয়েছে, কিন্তু আমরা নামটা কি লিখব, নগদান। নগদান হিসাব, কিন্তু টাকাটা আমরা কোথায় লিখব, ব্যাংকের ঘরেই লিখব। টাকাটা আমাদের সেম থাকবে 3,000 টাকা, টাকাটা আমাদের সেম থাকবে, কিন্তু নামটাই শুধুমাত্র বিপরীত নামটা হবে, যেমন নগদান। আর যেহেতু এটা কন্ট্রাক্ট, তাহলে আমরা এর পাশে সি দিয়ে নিচ্ছি, তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কন্ট্রাক্ট। এবার আবার সেম ভাবে প্রদানে আমরা লিখবো, তাহলে প্রদানে লিখে, প্রদানে যেহেতু নগদান হিসাব ক্রেডিট ছিল, আমাদের টাকাটা কি নগদের ঘরেই বসবে, কিন্তু আমাদের নামটা হবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব টাকাটা কোথায় হবে, নগদে হবে, নগদে 5,000 টাকা। আচ্ছা আমি আরেকবার একটু বলে দিচ্ছি কন্ট্রাক্টটা, সেটা হচ্ছে যে আগে তোমরা জাবেদাটা করবা, এরপরে টাকাটা তোমরা যার যার তাড়াতাড়ি রাখবা। যেমন এখানে ব্যাংক ডেবিট ছিল, আমরা ডেবিট পাশে ব্যাংকের ঘরেই কিন্তু টাকাটা লিখেছি, শুধুমাত্র যখন আমরা নামটা লিখবো তখনই বিপরীতটা হবে, মানে নামটাই বিপরীত হবে, টাকাটা যার যার তাড়াতাড়ি হবে। যেমন এখানে ক্রেডিট পাশে নগদের ঘরে, আবার ডেবিট পাশে ব্যাংকের ঘরে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে, এরপরে বলছি সায়েমের মার্চের 6 সায়েমের কাছ থেকে 7,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। যেহেতু আমাদের 3 ঘর নগদান বই, তার মানে আমাদের এখানে বাট্টার কাজ থাকবে। তাহলে এবার দেখো বলছে যে সায়েমের কাছ থেকে 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। তাহলে সায়েম, যার কাছ থেকে আমি 7,000 টাকা পেতাম, কিন্তু সে আমাকে হচ্ছে 6,800 টাকা কি করছে, টাকা আমাকে দিছে, মানে 6,800 টাকা আমি কি পাইছি। ঠিক আছে, মানে তাহলে 7,000 হইতে আর কত টাকা বাকি, 200 টাকা না? তাহলে এই 200 টাকাটা হচ্ছে আমি তাকে বাট্টা দিছি, যে মানে তুমি আমাকে 6,800 টাকা দাও, 200 টাকা তোমার বাট্টা। ঠিক আছে, তাহলে এই 200 টাকা আমার জন্য কি প্রদত্ত বাট্টা, এটা আমার জন্য হচ্ছে খরচ। ঠিক আছে, তাহলে এটা বোঝার, এটা তোমরা পরবর্তীতে হচ্ছে আরো করতে করতে বুঝবা, কিন্তু আপাতত এরকম থাকলে তোমরা শর্টকাটে কিভাবে বুঝবা, যেহেতু বলছে যে 6,800 টাকা প্রাপ্তি, যেহেতু 6,800 টাকা আমি পাইছি, তার মানে টাকাটা আমার অবভিয়াসলি ডেবিট পাশেই যাবে, প্রাপ্তিতেই যাবে। তাহলে আমরা লিখি মার্চ 6 সায়েম হিসাব, যেহেতু 6,800 টাকা পাইছি, তার মানে আমরা নগদে লিখবো 6,800 টাকা। তাহলে এখনো তো আরো 200 টাকা বাকি, মানে সেই 7,000 হইতে আরো 200 টাকা বাকি না, সেই 200 টাকাটা কোথায় গেল, সেই 200 টাকাটা হচ্ছে আমার জন্য প্রদত্ত বাট্টা। তাহলে আমরা এখানে প্রদত্ত বাট্টার ঘরে লিখবো 200 টাকা, শেষ। তাহলে দেখো, সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান ও বার্তা প্রাপ্তি 100 টাকা। তাহলে 3,400 টাকা আমরা কি করছি, প্রদান করছি, যেহেতু প্রদান করছি তার মানে অবশ্যই আমাদের ক্রেডিট পাশে যাবে। তাহলে আমরা লিখি মার্চের মার্চের 10 সুমি হিসাব
এবার দেখো, ধরো যেহেতু 3,400 টাকার চেক প্রদান করা হয়েছে, তাহলে আমাদের টাকাটা কি নগদে যাবে নাকি ব্যাংকে যাবে? যেহেতু চেক বলছে তার মানে ব্যাংকে যাবে। তাহলে 3,400 টাকা আমরা এখানে লিখলাম। এরপরে বলছে যে বাট্টা প্রাপ্তি 100 টাকা, তার মানে বাট্টার ঘরে আমরা লিখবো হচ্ছে 100 টাকা। দেখো এখানে তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে তোমার দুই ভাবে থাকতে পারে, হয় তোমার বাটার টাকা বলে দেওয়াই থাকবে, না হলে কি হবে, তোমার বাটার টাকা বের করতে হবে। যেমন এইটার মধ্যে আমরা 3,400 টাকাও বলা ছিল, বাটার টাকাটাও আলাদা করে বলা ছিল, কিন্তু আগেরটার মধ্যে কি হয়েছিল, তোমার 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা পেয়েছি এই কথাটা বলা হয়েছে, কিন্তু কত টাকা বাট্টা সেটা কিন্তু বলা হয়নি। তো আমরা 7,000 থেকে 6,800 মাইনাস করার পরে কিন্তু আমরা বাট্টার টাকাটা পেয়েছি। তাহলে আমাদের বাট্টার টাকাটা দুই ভাবেই থাকতে পারে, তো তোমরা এটা বুঝে তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে মার্চের 14 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। তাহলে যেহেতু উত্তোলন করছি, তার মানে আমাদের কোথায় যাবে, প্রদানে যাবে। অনেকের কোশ্চেন থাকতে পারে যে এটা তো ব্যক্তিগত ভাবে হয়েছে, তাহলে এটা লেনদেন কিভাবে হলো? যে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছে কোথা থেকে? আমার ব্যবসা থেকেই তো। আর আমরা জানি যে ব্যবসার টাকা আসলে গেলে তখন ওটা আমাদের জন্য লেনদেন হয়, তো এটা আমাদের জন্য লেনদেন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে আমরা লিখবো উত্তোলন হিসাব। যেহেতু টাকা কমে গেছে, তাই আমাদের টাকা আসবে হচ্ছে নগদের ঘরে 500। এরপরে দেখো বলছে মার্চ 16 পণ্য বিক্রয় 12,000 টাকা। পণ্য বিক্রয় করছি 12,000 টাকা, তাহলে আমরা কি বিক্রি করছি, তার মানে আমাদের টাকা আসবে নাকি টাকা যাবে? বিক্রি করলে আমার কাছে টাকা অবশ্যই আসবে, তো আমরা এটা যাবে প্রাপ্তিতে। সেটা আমরা এখন প্রাপ্তিতে লিখবো মার্চ 16 বিক্রয় হিসাব 12,000 টাকা নগদের ঘরে। এরপরে বলছে যে মার্চের 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। এখানে দেখো, এখানে বলছে 5% বাট্টায় ক্রয়। এখানে জিনিসটা হচ্ছে যে বাট্টা আছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের নগদ বাট্টা না। এই যে প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা, এটা কিন্তু আমাদের হচ্ছে নগদ বাট্টা, এই দুটাকে নগদ বাট্টা বলে। আর আরেকটা বাট্টা কি, আরেক বাট্টা হচ্ছে কারবারি বাট্টা, যেটা হচ্ছে আমাদের এখানে আছে। আমি তোমাদের বলেছিলাম যে একই লাইনে যদি বাট্টা থাকে এবং ক্রয় বিক্রয় কোনোটার একটা থাকে, তার মানে আমাদের ধরে নিতে হবে যে সেটা হচ্ছে কারবারি বাট্টা। ঠিক আছে, তাহলে 5% বাট্টায় ক্রয়, তাহলে এখানে বাট্টাও আছে ক্রয়ও আছে, তার মানে এটা আমাদের কি বাট্টা, কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টার টাকা কখনোই কি হয় না, অ্যাড হয় না। তো আমাদের এখন যেটা করতে হবে, 8,000 টাকার 5% ক্যালকুলেটরে করতে হবে। করার পরে যে টাকাটা আসবে সেটা 8,000 থেকে আমরা মাইনাস করব। তাহলে এখানে 8,000 টাকার 5% করলে হয় হলো 400 টাকা। এখন এই 400 টাকাকে আমরা 8,000 থেকে বাদ দিব, বাদ দিলে হয় হচ্ছে 7,600 টাকা। তাহলে এই 7,600 টাকাই আমাদেরকে অঙ্কের মধ্যে লিখতে হবে, কারবারি বাটা টাকাটা অ্যাড করা যাবে না। তাহলে আমরা এখন হচ্ছে মার্চের 18 তারিখ ক্রয় হিসাব, ক্রয় হিসাব 7,600, 7,600। এবার দেখো বলছে মার্চের 20 প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। তাহলে প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। এখানে কি ব্যাংক কর্তৃক পরিশোধ করা যেহেতু হয়েছে, তার মানে আমাদের কোন পাশে যাবে, প্রদানের পাশেই যাবে। তাহলে 20 প্রদেয় হিসাব, যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ করছে তার মানে আমাদের টাকাটা যাবে ব্যাংকের ঘরে। এরপরে মার্চের 24 তারিখ বলছে 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকার চেক প্রাপ্তি। তাহলে যেহেতু 6,500 টাকা আমি পাইছি, তার মানে আমাদের কোন পাশে যাবে, প্রাপ্তিতে যাবে। তাহলে আমরা লিখি এখানে যেহেতু আরিফের থেকে পেয়েছি, তার মানে আমরা লিখবো আরিফ হিসাব। আরিফ হিসাব কত টাকা পেয়েছি, 6,500 টাকা। তাহলে আমরা লিখবো 6,000
500। আর আমাদের বাটা টাকা কত দেওয়া আছে? 500, সেটা আমরা লিখবো। ও সরি, যেহেতু 6500 টাকা আমি হচ্ছে চেকের মাধ্যমে পাইছি, তার মানে আমাদের টাকাটা যাবে হচ্ছে ব্যাংকের মধ্যে 6500। আর 500 টাকাটা আমরা বাট্টার ঘরে লিখবো। এরপরে আছে হচ্ছে ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। ব্যাংক সুদ কি করছে? ধার্য করছে। যেহেতু ব্যাংক সুদ ধার্য করছে, তার মানে এটা আমাদের জন্য খরচ। তাহলে আমরা এখন যেহেতু এটা আমাদের জন্য খরচ, তার মানে আমাদের এটা যাবে প্রদানে। প্রদানে আমরা লিখব ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সুদ হিসাব 400। শেষ। এবার দেখো তাহলে এই ছিল আমাদের এন্ট্রি যতগুলো ছিল। তাহলে এভাবে হচ্ছে 3 ঘরে নগদান বইয়ের এন্ট্রি গুলো বসাতে হবে। বাট্টার এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করতে হবে। তাহলে ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করার জন্য আমরা একটু জায়গা রেখে তারপরে নিচে দাগ দিচ্ছি। তাহলে প্রথমে আমরা ডেবিট পাশে আগে যোগ করি 18,000, 6,800, 12,000। তাহলে হবে 36,800। এরপরে 6,500 আর হচ্ছে 5,000 যোগ করলে হয় হচ্ছে আমার 11,500। তাহলে দেখো তুলনা করলে দেখা যাচ্ছে যে এই পাশটা ছোট, এই পাশটাই বড়। তার মানে আমাদের সিডি কোন পাশে হবে? সিডি আমাদের ক্রেডিট পাশে হবে। তাহলে আমরা ব্যালেন্স 31 তারিখ ব্যালেন্স সিডি 31 তারিখ কেন লিখলাম? কারণ মার্চ মাস 31 তারিখে শেষ হয়, তাই আমাদের এখানে 31 তারিখ দিতে হবে ব্যালেন্স সিডি। তাহলে এবার আমরা কি করব? নর্মালি 36,800 থেকে নগদের এই যতগুলো টাকা আছে সবগুলো টাকা আমরা কি করব? মাইনাস করব। তাহলে আমরা মাইনাস করি 36,800 মাইনাস 5,000 মাইনাস 500 মাইনাস 7,600। তাহলে হয় হচ্ছে 23,700। 23,700 হচ্ছে নগদের সিডি। এরপরে আবার ব্যাংকেরটা 11,500 থেকে আমরা আবার কি করব? এই 3,000, 3,400, 2,400 এই সবগুলোই আমরা কি করব? মাইনাস করব। তাহলে মাইনাস করলে হয় 11 না 2,700। তাহলে 2,700। তাহলে এই হচ্ছে আমাদের নগদ আর ব্যাংকের সিডি। এবার আসি হচ্ছে আমাদের বাট্টা। বাট্টার ব্যালেন্স বিডিসিডি হয় না, ঠিক আছে? বাট্টার কখনো ব্যালেন্স বিডিসিডি হয় না, এটা যা তাই। শুধুমাত্র ব্যালেন্স বিডিসিডি হবে হচ্ছে নগদ আর ব্যাংকের। তাহলে এবার আমরা 500 আর 200 যোগ করে লিখে দিই, তাহলে হয় হচ্ছে 700। এটা আমাদের এবার জেড দিয়ে দিব। তাহলে সেম নগদের ঘরে 36,800, ব্যাংকের ঘরে 11,500 জেড দিলাম। এখন দেখো বারটার ঘরে কি আমরা 700 লিখবো নাকি ওই 100 লিখবো? বারটা যা আছে তাই, যা আছে তাই, ঠিক আছে? তাহলে বারটার যেহেতু ব্যালেন্স বিডিসিডি হয় না, তো বারটার মধ্যে হচ্ছে কোনো ঝামেলা নাই। বারটা যা থাকবে, যেই ঘরে যেটা থাকবে ওইটা জাস্ট তুমি কি করবা? যোগ করে বসাই দিবা। যেমন এখানে 500 আর 200 ছিল, যোগ করলে হয় 700। আবার এখানে ছিল 100, তাই আমরা ডিরেক্ট লিখে দিচ্ছি 100। বারটার ঘরে যা থাকবে সেটা যোগ করে জাস্ট নিচে বসাই দিবা। এটার কোনো ব্যালেন্স বিডিসিডি হবে না, আর অন্য কোনো কাজ হবে না। তাহলে এবার দেখো ব্যালেন্স সিডি এসেছে আমার নগদের এটা, আর ব্যাংকের হচ্ছে 2,700। তাহলে সিডি যেহেতু ক্রেডিট পাশে হয়েছে, তাহলে বিডি হবে অপোজিটে। তাহলে এইটা ছিল হচ্ছে মার্চ এপ্রিল, এপ্রিলের 1 ব্যালেন্স ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি হচ্ছে 2,000 সরি 23,700। 23,700 আর পরেরটা হচ্ছে 2,700। 23,700, 2,700, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 3 ঘরের নগদান বই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের
যে নগদ প্রাপ্তি জাবেদা আছে সেটা আমরা শিখবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।